হ্যালো স্টুডেন্ট, আমার নাম পার্থ দাস। তোমরা দেখছো পার্থস গ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব মাধ্যমিক 2026-এ প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 এর ম্যাথমেটিক্সের একটা মডেল সেট, যেটা তোমরা দেখতে পাচ্ছ মডেল সেট। আজকে আমরা 2 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর 2 এর এটা বলতে পারো হচ্ছে তোমরা পার্ট 2 এর ভিডিও, ঠিক আছে। এই 2 নম্বর মডেলের দেখো পার্ট 2 এর ভিডিও। এবার বলবে স্যার পার্ট 1 কোথায়? পার্ট 1 যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে। এর পার্ট 1-এ তোমরা এমসিকিউ এসিকিউ পেয়ে যাবে, ওইগুলো তোমরা দেখে নিও। আর 1 নম্বর মডেল সম্পূর্ণ করে রেখেছি, সেটাও কিন্তু তোমাদের প্লেলিস্ট করা রয়েছে প্রশ্ন বিচিত্রায়, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা কি করছি? মডেল সেট 2 করছি, যেটা তোমরা পেজ নম্বর 549-এ পাবে। আমরা আজকে করব 5 দাগ থেকে 15 দাগ পর্যন্ত, ঠিক আছে। সব বড় অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো 1 দাগের অঙ্কটা বলছে, একটি যৌথ ব্যবসায় এ মোট লাভের 2/3 অংশ পায়। লাভের অবশিষ্টাংশ বি ও সি নিজেদের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে নেয়। লাভের পরিমাণ 5% থেকে বেড়ে 7% হলে এর লভ্যাংশ 800 টাকা বেড়ে যায়। বি ও সি এর লভ্যাংশের পরিমাণ আমাদেরকে হিসেব করতে বলেছে, এটা হিন্দু স্কুল 2023-এ এসছে। তো আমরা কিভাবে করব দেখে নাও। প্রথমে আমরা ধরে নিলাম যে লাভের পরিমাণটা একটা 5x ধরলাম, একটা 7x ধরলাম। তাহলে 5x টাকায় 2/3 এবং 7x টাকায় 2/3, এটা আমরা করে নিলাম, ঠিক আছে। তাহলে 2/3 ইন্টু 7x মাইনাস 2/3 ইন্টু 5x, এটা ইকুয়াল টু 800 বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালুটা ভালো করে দেখো, এইভাবে বেরোচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে কিন্তু এক্স ছিল, ঠিক আছে। এখানে একটা এক্স ছিল, একটা এক্স দিয়ে দেবে, এখানে এক্স একটা মিসিং আছে, ঠিক আছে। এগুলো সব স্টুডেন্টের হাতের লেখা, তাই কোনো জায়গা মিস্টেক হলে আমি অবশ্যই বলে দেবো। আর কোথাও যদি মিস্টেক আমার যদি চোখে না পড়ে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, কারণ এটা একটা স্টুডেন্টের খাতা, আমার হাতের লেখা নয়, ঠিক আছে। তো এটা এক্স হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 2/3 কমন নিয়ে নিয়েছি। 2/3 যদি কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে 7 থেকে 5 বিয়োগ করছি, 7 থেকে 5 6 7, এটা 2 হচ্ছে। আচ্ছা, এই সমাধানটা না আমি এটা তোমাদেরকে লিখেই করে দিচ্ছি। দেখো 2/3 কমন যাচ্ছে, 2/3 2/3 এক্স কমন যাচ্ছে, 2/3 এক্স কমন যাচ্ছে। আর 7 থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে একটা 2 থাকছে, 5 6 7 একটা 2 থাকছে, হ্যাঁ। তাহলে এটা থাকছে, তার মানে আমরা এটাকে ফাইনালি বলতে পারি হচ্ছে 4x/3 ইকুয়াল টু 800, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে 4 দিয়ে দেখো 800-কে কাটাকুটি করা যায়, 4 দুগুণি 8। তাহলে এক্স এর মান দেখো 3 দুগুণি 6, ঠিক আছে। এইভাবে সমাধান করো। এখানকার সমাধানটা দেখো না, একটু স্টুডেন্ট হয়তো ভুল করেছে, ঠিক আছে। এটা স্টুডেন্টের খাতা, আগেই বললাম, তো এটা ভুল আছে, তাই আমি এটা করে দিলাম। এই নিয়মে করো। তোমাদের 2/3 ইন্টু 7x থেকে 2/3 ইন্টু 5x বিয়োগ করলে দেখবে 4x/3 বেরোয়। 4 দিয়ে 800-কে কাটাকুটি করলে 200 বেরোয়, আর 3 দিয়ে 200-কে গুণ করে দিলে 600 হয়। 600 টাকা পেয়ে গেলাম। তাহলে আগের লাভের পরিমাণ কত ছিল? আগের লাভের পরিমাণ ছিল হচ্ছে একটা 5x আমরা ধরেছি, ঠিক আছে। তার মানে একটা 3000 টাকা। আর বর্তমান লাভ হচ্ছে 6, মানে 7x ধরেছি, তাই 6 7 42 টাকা। মানে এটা কিন্তু গুণ হয়েছে তোমার 5-এর সাথে 6-এর, ঠিক আছে। 600 টাকার গুণ হয়েছে, গুণ করে 3000 টাকাটা এসছে। আর এটা হয়েছে হচ্ছে 7-এর সাথে গুণ করে, 7 গুণ 600, ঠিক আছে। আমি মেনশন করে দিলাম, এটা হচ্ছে 4200। এবার বলেছে এ পায় 4200 টাকা 2/3 অংশ, অর্থাৎ 3 দিয়ে যদি 4200-কে কাটাকুটি করো তাহলে 3 3 1-কে 3, 3 4-এ 12, 1400 বেরোবে। আর 1400 দুগুণি 2800 টাকা, তাহলে এটা 2800 টাকা পেয়ে গেলাম। তাহলে 4200 টাকা থেকে 2800 টাকা বাদ দিলে 1400 টাকা হয়, এটা অবশিষ্ট লাভ। এবার বলেছে 1400 টাকার বি আর সি এর মধ্যে এই অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে এটা তো খুব সোজা, 1400 টাকা 2/3 অংশ কত হয়, গুণ করে দিতে হয়, টাকার মানে গুণ। তাহলে 3 দিয়ে এটা করলে কত হচ্ছে, 3 4-এ 12, এটা হচ্ছে 3 4-এ 12। আচ্ছা, এখানে একটা আবার মিস্টেক করেছে স্টুডেন্ট, এটা কিন্তু 2 আর 3-এ 5 হয়, এটা 5 হবে, ঠিক আছে। তো এটা 1400 টাকা 2-এর 5, 5 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি তাহলে 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 5 8-এ 40, 0। তাহলে 28 দুগুণি 56, মানে 560 টাকা উত্তর বেরোচ্ছে।
আর এটাকেও যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 5 দিয়ে করলে 280 বেরোয়, 280কে 2 দিয়ে গুণ করলে 0, 8 দুগুণি 16। এটা একটু ভুল করে ফেলেছে মনে হয়, সি পাই হচ্ছে, এটা ভুল করা হয়ে গেছে, এটা এটা একটু অ্যান্সার ভুল আছে। এটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 0 0, 8 দুগুণি 16 আর 2 দুগুণি 4, একে 5, 560 টাকা। এটাও 560 টাকা কি করে বেরোয়? ও এটা 3 হতো, এটা ওপরে 3 হতো, ঠিক আছে, এটা ওপরে 3 হতো, অনেকটা মিস্টেক করেছে স্টুডেন্টটা। যাই হোক, এটা অনেকটাই মিস্টেক হয়ে গেছে। 3 0 0, তাহলে 3 0 0, 3 8 24 আর 3 দুগুণি 6, 7 8। অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ঠিক লিখেছে, গোজামিল দিয়ে করেছে। যাই হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। এটা আমি আবারও বলছি, এটা স্টুডেন্টের খাতা, হয়তো টুকতে সে ভুল করেছে, আমি এটাকে কারেকশন করে নিলাম, তোমরা একটু ভালো করে দেখে নিও। তবুও যদি কোথাও ভুল থাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, তাদের বাকিরা যাতে, দুর্বল স্টুডেন্টদের যাতে অসুবিধা না হয়। এবার দেখো আমরা চলে আসছি 2 নম্বর প্রশ্নে। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা আর 30,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ব্যবসায় দেয়। বছরের শেষে যদি 14,030 টাকা লাভ হয়, তাহলে অরুণ পায় হচ্ছে 7,130 টাকা। এটা কত? এটা টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে, এটা টেক্সট বইয়ের অঙ্ক, এটা তোমরা পেয়ে যাবে। তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা টেক্সট বই তোমরা পেয়ে যাবে। তো দেখো, অরুণ এক্স মাস পরে ধরে নেওয়া হয়েছে 12,000 টাকা মূলধন হিসেবে দিয়েছিল, তাহলে অরুণের মূলধন 1 মাস হিসেবে অরুণের মূলধন কত বেরোয় তোমরা জানো নিয়মটা। প্রথমে 24,000 টাকা এক্স মাসের জন্য দিচ্ছিল, তাই 24,000 গুণ এক্স, আর তারপরে হচ্ছে 36,000 টাকা বাকি মাসের জন্য দিচ্ছিল। এবার বলো স্যার 36,000 টাকা কোথায় থেকে পেলো? দেখো 24,000 টাকা তো দিচ্ছিল, প্লাস 12,000 টাকা আরো এক্সট্রা পরের থেকে দিচ্ছিল, তাহলেই কিন্তু 36,000 টাকা হয়। তাহলে বাকি মাস মানে কত? এক্স মাস যদি আমরা দিয়ে দিই তাহলে পড়ে থাকে কত? 12 থেকে এক্স বিয়োগ করতে হবে, তাহলে এটা হচ্ছে বাকি মাস, তাই এখানে 12 মাইনাস এক্স লেখা হয়েছে, ঠিক আছে। এবার এটাকে যদি তোমরা গুণ করো তাহলে দেখো 24,000কে এক্স দিয়ে গুণ করলে 24,000 এক্স, 36,000কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 4,32,000, আর 36,000কে 12 এক্স দিয়ে গুণ করলে এটা হয়, ঠিক আছে। আশা করি গুণ জানো তোমরা। এবার কি করবে দেখো, ভালো করে দেখবে, 4,32,000 টাকে সামনে নিয়ে এসছি, আর এইখানে 36,000 এক্স থেকে, ভালো করে দেখো, 36,000 এক্স থেকে 24,000 এক্স মাইনাস করে দিয়েছি। এবার বললো স্যার কেন মাইনাস করলেন? কারণ দেখো এখানে মাইনাস রয়েছে, তাই আমরা মাইনাস করে দিলাম। তাহলে মাইনাস করার পর দেখো 4,32,000 টাকা আর মাইনাস 12,000 এক্স টাকা আমরা লিখেছি, ঠিক আছে। এবার এই দুটো থেকেও দেখো আবার কমন নেওয়া যায়, না নিয়েও করা যায়, কিন্তু নিয়ে নিলাম, পরে অনুপাতে কাটাকুটি করতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে দুটো থেকে 12,000 কমন নিয়ে নিয়েছি, 36 মাইনাস এক্স পড়ে থাকে, ক্লিয়ার। এবার দেখো জয়ার মূলধন যদি আমরা বের করি তাহলে 30,000 টাকা সে পুরো 12 মাস দিয়েছে, তাহলে 3,60,000 টাকা। তাহলে মোট লভ্যাংশ হচ্ছে 14,030, অরুণের লভ্যাংশ এত, তাহলে জয়ার লভ্যাংশ কত হবে? 14,030 থেকে 7,130 বাদ দিলে 6,900 টাকা। এবার আমরা কি জানি যে অরুণের লভ্যাংশ আর জয়া লভ্যাংশের অনুপাত আমরা বের করে নেব। তাহলে অনুপাত বের করে নিলে 31/30 হচ্ছে, বা ইস্টু হচ্ছে 31:30। এবার আমরা একটা জিনিস জানি যে মূলধনের যে অনুপাতটা সেটা লভ্যাংশের অনুপাতের সমান হয়, আমরা সেই কাজটাই করব। দেখো প্রথমে দেখো এই মূলধনের অনুপাতটা কার যেন, আর নাম কি ছিল? অরুণের। তাহলে অরুণের মূলধন ইস্টু দিয়ে জয়ার মূলধন ইকুয়াল টু অরুণের লাভ ইস্টু দিয়ে জয়ার লাভ। বুঝতে পারলে সমাধানটা, এই সমীকরণটা? এবার সমাধান করবে, ইস্টু মানে আমরা জানি, এখানে কিন্তু ইস্টু আছে, ইস্টু মানে আমরা জানি বাই হয়ে যায়, কাটাকুটি যাবে, দেখো 1 2 3, 1 2 3 কাটাকুটি যাচ্ছে, 12 দিয়ে এটা কাটাকুটি হলে 3 12 36 মানে 0, ঠিক আছে। তাহলে এখানে 30 আর এখানকার 30 দেখো কাটাকুটি যাচ্ছে, এখানে 30টা একটা 0 লিখতে ভুলে গেছে, 30 আর এখানকার 30 ছিল, 30 কেটে যাচ্ছে, ঠিক আছে। বা এখানে ডাইরেক্ট 0 কাটাকুটি করে নিলেও করতে পারো, যেমন এখানকার 0-র সাথে 0 কেটে যাচ্ছে, তারপরে 3 পড়ে থাকছে, 3ও কেটে যাচ্ছে। তারপরে আমরা দেখো 31-এর পাশে 36কে নিয়ে যাব, তারপরে বিয়োগ করব, দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তার মানে এক্স এর মান দেখো 5 আসছে, ঠিক আছে, এক্স এর মান দেখো 5 আসছে, তার মানে 5 মাস পরে সে ব্যবসায় টাকা নিয়োজিত করেছিল। সমাধানটা একটু নিজেদের মতন করে করবে, ঠিক আছে, কপি পেস্ট করার চেষ্টা করো না, একটু নিজেদের মতন করো, তাহলে অঙ্কটা সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখো আমার একটা অনলাইন ব্যাচ চলছে, তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা অনলাইন ব্যাচে আমার কাছে পড়তে চাও, ঠিক আছে,
তো তারা এটা এনরোল করতে পারো, ঠিক আছে। প্রবর্তক ব্যাচ, এই ব্যাচটার নাম হচ্ছে কি, প্রবর্তক ব্যাচ। এই ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কি কি প্রোভাইড করে থাকি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস হয়, ঠিক আছে। অলরেডি কিন্তু প্রায় আমাদের সিলেবাস 90 থেকে 95% শেষ হয়ে গেছে, সেগুলো তোমরা রেকর্ডেড ফর্মে পাবে, তোমরা দেখতে পারো। এছাড়াও লাইভে আমরা এসে এখন কি করাচ্ছি বলো তো, এই যে প্রশ্ন বিচিত্রা আছে, প্রশ্ন বিচিত্রা করাচ্ছি। এছাড়াও এবিটিএ করাবো আমি, যখন এবিটিএ বেরোবে, ঠিক আছে, মানে সলিউশন করাবো। পর্ষদের ফুল টেস্ট পেপার কিন্তু করাবো, ঠিক আছে। পর্ষদের টেস্ট পেপার যদি তোমাদের দরকার পড়ে তাহলে তোমরা এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবে। তারপরে হচ্ছে 500-র ওপরে আননোন ম্যাথ পাবে, আননোন ম্যাথ পাবে 500-র ওপরে। আননোন ম্যাথ মানে হচ্ছে কি বলতো, যেগুলো তোমাদের বইয়ে নেই, বইয়ের বাইরের অঙ্ক। তোমরা দেখেছো মাধ্যমিক কোশ্চেন পেপারে অনেক বইয়ের বাইরে থেকেও আসে, সেই অঙ্কগুলো কিন্তু আমি করাই। ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, মক টেস্ট দিতে পারবে এবং ডিপিপি উইথ সলিউশন পাবে। এখানকার প্রাইস দেখো লেখা রয়েছে হচ্ছে তোমার 599, কিন্তু এই প্রাইস দিয়ে কিন্তু এখন আমি আর প্রোভাইড করছি না, এটা একদম কমে গিয়ে 499 হয়ে গেছে, ঠিক আছে। মানে 500 টাকার বিনিময়ে তুমি সারা বছর আমার কাছে অনলাইন গাইড পাবে, ঠিক আছে, সব কিছু সলিউশন পাবে, যে কোনো ডাউটে সলিউশন পাবে। তো তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও। জয়েন কি করে হবে, জয়েন হবে পার্থসগ্রাম ক্লাস, পার্থসগ্রাম ক্লাস, এটা দেখবে, সার্চ করবে, এই অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। এই অ্যাপটা স্যার কোথায় পাবো, এই অ্যাপটা পাবে হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করে নাও, পার্থসগ্রাম ক্লাস, সেখান থেকে তোমরা এই ব্যাচটা এনরোল করতে পারো। আর যদি এনরোল না করতে পারো তাহলে একটা ফোন নাম্বার রয়েছে, ভিডিও শেষে দেখবে একটা ফোন নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে কিন্তু কল করে তোমরা পারচেস করতে পারবে, ঠিক আছে। চলে আসছি আমরা অঙ্কে। এবার দেখো অঙ্কটা কি বলছে, এক দাগের অঙ্কটা, এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, 180 মিটার দৌড়াতে, ভালো করে দেখো, 180 মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তাহলে বি এর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার ছিল। দেখো এটা বইয়েরই অঙ্ক, খুবই ভালো অঙ্ক। তো আমরা ধরে নিলাম যে অনিকের গতিবেগ, এখানে কিন্তু এ আর বি দিয়েছে, কিন্তু আমি এখানে অনিক দিয়ে দিচ্ছি, যেহেতু বইয়ে অনিক নাম আছে, তাই তোমরা অনিকের জায়গায় এ লিখে দেবে, ঠিক আছে, আর সালমার জায়গায় বি লিখে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে। অনিকের জায়গায় এ লিখবে আর সালমার জায়গায় কি লিখবে, বি লিখবে। এটা তোমরা লিখে নেবে একটু, নাহলে কিন্তু আবার হুবহু কপি পেস্ট করবে তো ভুল হয়ে যাবে। তাহলে আমরা এর গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড ধরে নিলাম, আর বি এর গতিবেগ x+1 ধরে নিলাম। তাহলে 180 মিটার যেতে এর সময় লাগে কত, এটা ঠিক আছে, অনেক নয়, এর সময় লাগে 180/x সেকেন্ড, আর বি এর সময় লাগছে হচ্ছে 180/x+1। এবার এই দুটোকে মাইনাস করলেই 2 বেরোবে, কারণ বলে দিয়েছে যে 2 সেকেন্ড আগে পৌঁছায়, দেখো 2 সেকেন্ড আগে পৌঁছায় বলে দিয়েছে, তাহলে আগে পৌঁছায় মানে মাইনাস করলেই হয়ে যাবে। সমাধানটা দেখো, আমরা সমাধানের রুলস হয়তো জানি, বাকিরা সবাই হয়তো জানো, যারা একটু দুর্বল তারা একটু দেখে নাও সমাধানটা, যে নিচে লসাগু করা হয়েছে, ওপরে ক্রস গুণ করা হয়েছে, 80x এর সাথে 80x কেটে গেছে, আর 2 দিয়ে এটাকে কাটাকুটি করা যায়, 90 হয়, তাই x² + x আর 90টা এই পাশে চলে আসলে -90 হয়। এখানে শ্রীধর আচার্য সূত্র ফেলা হয়েছে, শ্রীধর আচার্য, ঠিক আছে, তাহলে শ্রীধর আচার্য সূত্র ফেলা হয়েছে। শ্রীধর আচার্যের সূত্র যদি না ফেলতে চাও তাহলে তোমরা মিডিল টার্মও করতে পারো, মিডিল টার্ম করেও কিন্তু তোমরা অঙ্কটা করতে পারো। মিডিল টার্ম করতে গেলে কি দিয়ে আসবে বলো তো, 9.90, সেটাও বলে দিচ্ছি। 10 থেকে 9 বিয়োগ করলে কিন্তু মিডিল টার্ম চলে আসছে। যারা যারা মিডিল টার্ম করবে আমি লিখে দিচ্ছি, যারা যারা মিডিল টার্ম করবে তারা 10 - 9 করে দিও, ঠিক আছে, তারাও কিন্তু পেরে যাবে। তাহলে এটার অ্যান্সার দেখবে একটা -10-এ আসবে আর একটা হচ্ছে 9-এ আসবে। তো -10 গ্রহণযোগ্য নয়, তাই এখানে অনিক মানে হচ্ছে এর গতিবেগ আমরা 9 মিটার পাচ্ছি, কিন্তু এখানে বি এর গতিবেগ চেয়েছে, ঠিক আছে। দাঁড়াও, এখানে কিছু ভুল ধরা হয়ে গেল, এর গতিবেগের থেকে এত মিটার বেশি, এর গতিবেগ বি এর গতিবেগের থেকে এত মিটার বেশি। আচ্ছা, তার মানে এইটাকে বি ধরো, অনেকটাকে বি ধরতে হবে, এটাকে এ ধরতে হবে, ঠিক আছে, এবার ঠিক আছে। তার মানে এইটাকে আমরা বি ধরছি আর সালমাকে আমরা এ ধরছি, এবার সব ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে বি, তাহলে বি এর গতিবেগ 9 মিটার, ঠিক আছে। একটু এ বিতে প্রবলেম আছে, যেহেতু এটা বইয়ের অঙ্ক, তো তাই একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে। দুয়েরটা দেখো সমাধান দিয়েছে, সমাধান তোমরা মিডিল টার্মেও করতে পারো বা তোমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করেও করতে পারো, ঠিক আছে।
এটা গুণ করতে হয়, তোমরা গুণ জানো, এক্স এর সাথে এক্স এর একবার গুণ আর এক্স এর সাথে 9 একবার গুণ, আবার 7 সাথে এক্স এর একবার গুণ, 7 সাথে 9 একবার গুণ, গুণ করে মিডিল টার্ম করা হয়েছে। মিডিল টার্মটা দেখে নাও, মিডিল টার্মটা এখানে 16x কে ভাঙা হয়েছে 22x থেকে 6x মাইনাস করে, ঠিক আছে। এখানে দেখো দিয়েও দিয়েছে, 22 থেকে 6 মাইনাস করলে 16 পাই, তারপরে কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে একটা 22 এসছে, একটা -6 এসছে। -6টা গ্রহণযোগ্য নয়, সরি এখানে তো লেখা অঙ্ক বলিনি, তাহলে দুটোই অ্যান্সার হবে 22 আর -6, ঠিক আছে। এটা তোমরা দেখে নিও, এটা সমাধানের অঙ্ক। এবার চলে আসছি আমরা, দেখো পরের অঙ্কটায় 7 দাগে তোমাদের দুটো অঙ্ক থাকে, ঠিক আছে। একটা তোমাদের করণীর অঙ্ক থাকে, একটা ভেদের অঙ্ক থাকে, তোমরা যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করলেই হবে। 7-এর একটা বলছে এক্স প্লাস 1/x যদি √3 হয়, তাহলে x⁴ প্লাস x⁴ আর প্লাস দিয়ে x⁴ 6 প্লাস 1 এর মান কত। দেখো এটা আমরা কি করে করব, প্রথমে আমাদেরকে দেখো এটা উভয় পক্ষ ঘন করে পাই, তাহলে উভয় পক্ষ প্রথমে আগে ঘন করা হয়েছে, ঘন করার পর সূত্র ফেলা হয়েছে a প্লাস বি হোল কিউবের, a প্লাস বি তার হোল কিউবের সূত্র ফেলেছি, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটা ফেলেছি। আর √3 কিউব হলে তোমরা জানো √3 গুণ √3 গুণ √3 হয়, দুটো √3 মিলে একটা 3 হয়, আর একটা √3 এক্সট্রা পড়ে রয়েছে, তাই সেটাকে আমরা লিখে দিতে পারি √3। তার মানে √3 যদি কিউব করা হয় তাহলে 3√3 হয়, ঠিক আছে। এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এবার চলে আসছি হচ্ছে এখানে যদি মান বসিয়ে দিই, দেখো এক্স এক্স তো কেটে যাচ্ছে, এক্স প্লাস 1/x এর মান তো আমরা জানি √3 হয়, তাহলে 3√3 আর এই পাশে 3√3 যদি বিয়োগ করি তাহলে 0 আসছে, দেখো 0 বসিয়েছি। এখান থেকে যদি আমরা লসাগু করি x³ যদি আমরা যোগ করে দিই, কারণ আমরা জানি x³ ইন্টু x³ যদি হয় তাহলে x⁴ প্লাস 3 হয়ে যায়, x⁴ 6 হয়, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এটা একটা সূচকের নিয়ম, ক্লাস 9-এ করেছো। তাহলে x⁴ 6 প্লাস 1, নিচে x³ রয়েছে, x³ যদি 0-র কাছে যায় তাহলে আমরা জানি 0 হয়, তাই x³ দেখো 0-র কাছে গিয়ে 0 হয়ে গেছে। তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম। এবার অঙ্কটা দিয়েছে, দেখো অঙ্কটা টুকে নিয়েছি, যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা দেখো আমরা টুকে নিয়েছি। এই অঙ্কটা টোকার ফলে আমাদের কি করতে হবে, মানগুলো এবার বসাতে হবে। মান কি করে বসিয়েছি, সবকটা এই প্রথম দুটো থেকে, প্রথম যে দুটো দেখতে পাচ্ছ এই প্রথম দুটো থেকে আমরা কি করছি, কমন নিয়ে নিয়েছি। কি কমন, x⁻18, ঠিক আছে, x⁻18 কমন নিয়েছি। আর এখান থেকে দেখো এই দুটো কিন্তু আমরা আলাদা রেখেছি, সেপারেট রেখেছি। তাহলে x⁻18কে যদি এইটার মান তো আমরা জানি 0, তাহলে 0 দিয়ে গুণ করা হয়েছে, আর এটার মান তো আমরা জানি 0, তাই 0 বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে 0 প্লাস 0 অ্যান্সার 0 হয়। বুঝতে পারলে, এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। খুবই একটা ভালো করণী, খুব একটা ভালো করণী দিয়েছে, এটা একটু প্র্যাকটিস করবে তোমরা। 2 দাগেরটা চলে আসছি, বলছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে x² প্লাস y² ভ্যারিজাস xy। এটা বইয়ের অঙ্ক, তো আমরা কি করে করব, দেখো প্রথমে এটাকে কি ধরা হয়েছে, তারপরে এটাকে যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে, যোগভাগ প্রক্রিয়া করার পর x/y সমান সমান দেখো এই রাশিটা আসছে। এবার এই রাশিটাকে আমরা m ধরে নিয়েছি, অর্থাৎ x এর মান আমরা my পেয়েছি, x এর মান দেখো my। এবার এটা অঙ্কে বসিয়ে দেবে, অঙ্কে বসিয়ে দেখবে একটা ধ্রুবক পদ আসছে, এই ধ্রুবক পদটাকে আমরা প্রমাণিত বলে লিখতে পারি। ধ্রুবক পদ মানেই হচ্ছে প্রমাণিত। ভেদের অঙ্কে ধ্রুবকটা আনাটাই হচ্ছে সব থেকে মেন কাজ, 99% অঙ্ক কিন্তু ধ্রুবক আনলেই প্রমাণিত হয়ে যায়, ঠিক আছে, ভেদের অঙ্ক। চলো এবার চলে আসছি আমরা পরেরটায়, দেখো পরেরটা খুবই ভালো একটা অঙ্ক দিয়েছে, এটাও বইয়ের বাইরের অঙ্ক। যদি a+1/b = 1 এবং b+1/c = 1 হয়, তবে দেখাও যে এই রাশিটা 1 হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদেরকে করতে হবে, এটা আগের বছরও ছিল প্রশ্ন, তোমাদের পর্ষদের প্রশ্ন এতে পেপারে, টেস্ট পেপারে। তো আমরা কি করেছি, a+1/b এটাকে আমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এইটাকে রেখে আমরা এটাকে ওই পাশে পাঠিয়েছি, তাহলে 1 - a, তাহলে শুধু বি এর মান কি করেছি, এটাকে উল্টে দিয়েছি, তার মানে শুধু বি এর মান দেখো আমরা বের করে নিয়েছি, শুধু বি এর মান আমরা বের করে নিয়েছি। আবার দেখো b+1/c রয়েছে, তাহলে বি এর মানটা তো আমরা বের করে রেখেছি, তাই বি এর মানটা দেখো বসিয়ে দিয়েছি, আর 1/c যেরকম ছিল সেরকমই লিখেছি। তাহলে এইটাকে যদি আমরা এবার কি করব, 1/c টাকে রাখলাম,
আর একের পাশে আমরা এই রাশিটাকে নিয়ে চলে গেলাম, এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে নিয়ে আসলে কি হবে, লসাগু করবে দেখো 1 মাইনাস এ মাইনাস 1 হয়। আচ্ছা, অনেকে যদি এই জায়গাটায় বুঝতে না পারো তাহলে এই জায়গাটা আমি এখানে করে দিচ্ছি, দেখো 1/c 1 মাইনাস 1/1 মাইনাস এ। ঠিক আছে, এবার দেখো এটা লসাগু করলে 1 মাইনাস এ আসবে, আর এটা আসবে 1 মাইনাস এ, আর এটা আসবে, আচ্ছা এটা -1 আছে, -1 আসবে। দেখো একই জিনিসটাই লেখা আছে, শুধু একটু স্টেপ জাম্প আছে। এক এক কেটে যাচ্ছে, একের সাথে এক কেটে যাচ্ছে, তাহলে -a/1 মাইনাস এ আসছে। এবার যদি শুধু সি করে দাও, দেখো এখানে তো 1/c ছিল, তাহলে শুধু সি করে দিলে উল্টে যাবে 1 মাইনাস এ বাই মাইনাস এ। এবার এটাকে ডিভাইডেড রুলসে করো, 1 মাইনাস এ, তাহলে এটা 1 মাইনাস এ, আর মাইনাস এ বাই মাইনাস এ সেটা হয়ে যাবে +1। এবার আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা এই যে রাশিটা এটাকে এই পাশে নিয়ে আসবো, এই দিকে নিয়ে আসবো, তাহলে এই দিকে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই c+1/a = 1 প্রমাণিত। ঠিক আছে, এইভাবে তোমাদের করতে হবে। দুয়েরটা দেখো বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার চতুর্থটা বলে দিয়েছে 54 আর পঞ্চমটা 162। তাহলে প্রথম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, কিভাবে করব। প্রথম সংখ্যা নির্ণয় করতে গেলে 5টা পরপর সংখ্যা ধরে নাও। আমি ধরেছি এ বি সি, আর চতুর্থটা 54 আর পঞ্চমটা 162। তাহলে ক্রমিক সমানুপাতি কিভাবে থাকে, a/b, b/c, c/54, 54/162 এইভাবে থাকে। আশা করি তোমরা জানো এটাকে ক্রমিক সমানুপাতি বলে। এবার দেখো আমরা কি করব, c/54 কে 54/162 করতে পারি সমান সমান। এটাকে করে আমরা এখান থেকে c এর মান বের করলাম, ক্রস গুণ করে দেখো 18 বেরোলো। একইভাবে আমরা b/c = c/54 লিখতে পারি। এবার c এর মান তো 18 বেরিয়ে গেছে, তাই b/18 = 18/54, এটাকেও কাটাকুটি করে দেখো 6 এসছে। একইভাবে দেখো a/b = b/c লিখতে পারি। এবার c এর মান, b এর মান তো আমরা জেনে গেছি এখানে 6, তাহলে a/6 = 6/18, এটাকেও কাটাকুটি করে দেখো 2 আসবে। তাহলে a এর মান 2, সংখ্যাগুলো কি কি পেলাম একবার বলে দিই। এর মান 2 পেলাম, তারপরে 6 পেলাম, তারপরে 18 পেলাম, তারপরে 54 পেলাম, তারপরে 162 পেলাম। এইভাবে কিন্তু সিকোয়েন্সে যাচ্ছে। ঠিক আছে, 2, 6, 18, 54, 162। ক্লিয়ার? চলে আসছি আমরা দেখো 12 দাগের প্রশ্নে। 12 দাগের একেরটা বলছে x = p কোসেক থিটা আর 4 = y tan থিটা। কি করে করব দেখো, খুবই ভালো অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা প্রথমে এই যে রাশিটা রয়েছে এটাকে আমরা উভয় পক্ষ বর্গ করে পাই, তাহলে বর্গ করে দিয়েছি। বর্গ করার পর পি স্কোয়ারটাকে এক্স স্কোয়ারের নিচে নিয়ে এসছি, = কোসেক স্কোয়ার থিটা থাকে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার দেখো 4 = y tan থিটা রয়েছে, উভয় পক্ষকে বর্গ করেছি, 16 নিচে y স্কোয়ার নিয়ে এসছি, তারপর tan স্কোয়ার থিটা রয়েছে। এবার tan স্কোয়ার থিটাকে আমরা উল্টে দিলাম, মানে 1/tan স্কোয়ার থিটা করে দিলাম। তাহলে 1/tan স্কোয়ার থিটা করলে আমরা জানি cot স্কোয়ার থিটা হয়, আর এটা উল্টে যাবে y²/16 হয়। এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমরা 1-2 করে পাই, 1-2 যদি করি তাহলে x² - p² - y²/16, তাতে 1 নম্বরে রয়েছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবার দেখো একটা রিলেশন তোমরা জানো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 হয়, তাই 1 লিখেছিলাম, এবং এটাই আমাদেরকে মনে হয় প্রমাণ করতে বলেছিল, কি না থিটা অপসারণ করতে বলেছিল। তো জাস্ট আমরা তাহলে অ্যান্সার লিখে দেবো। তাহলে অ্যান্সারটা কি হবে, x² p² - y²/16 = 1। এটাই হচ্ছে আমাদের সমীকরণটা। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এবার দেখো 2 দাগেরটা চলে আসছি, কোসেক থিটা প্লাস সাইন থিটা = 5/2 হলে কোসেক থিটা মাইনাস সাইন থিটা কত। তো এটা মুখে মুখে করা যায়, শর্টকাট নিয়ম আছে, কিন্তু তোমাদের তো শর্টকাটে নাম্বার দেবে না, 3 নম্বর থাকে মাধ্যমিকে। তাহলে 2 দাগেরটা দেখো, প্রথমে উভয় পক্ষকে বর্গ করেছি, বর্গ করলাম। বর্গ করে আমরা যে সূত্রটা ফেলছি সেটা হচ্ছে a + b হোল স্কোয়ারের একটা সূত্র তোমরা ছোটবেলায় শিখেছো, a - b হোল স্কোয়ার + 4ab। যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমরা স্যার এটা জানি না, আর যারা জানো তারা কমেন্ট অবশ্যই করবে যে স্যার এই সূত্রটা আমরা জানি। এই সূত্রটা বলতে তোমরা দাগ নম্বর দিয়ে বলবে যে এটার সূত্রটা আমরা আগে থেকে জানতাম, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কটা আগে থেকে অ্যাডভান্স মোডে কতটা রয়েছো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এই সূত্রটা আমি জানতাম। এবার দেখো এই সূত্রটাকেই ফেলা হয়েছে, দেখো কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার + 4ab,
এবি মানে হচ্ছে কোসেক থিটা সাইন থিটা। এবার আমরা জানি কোসেক থিটা সাইন থিটা পাশাপাশি কেটে যায় বা এক হয়, ঠিক আছে, কেটেও দিতে পারো বা একও হতে পারে, তাহলে এক লিখলাম, ঠিক আছে। তো এক হলে কি হচ্ছে, এখানে 4 হচ্ছে, তাহলে 4টা ওই পাশে গেলে লসাগু করে দেখো 9/4, যদি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যায় তাহলে +-3/2 হচ্ছে, তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম +-3/2, ঠিক আছে। এইভাবে করবে, খুবই ভালো অঙ্ক দিয়েছে কিন্তু এই মডেল সেটটায়। 3 দাগেরটাই দিয়েছে cos 73 ডিগ্রির মান a/b হলে দেখাও যে কোসেক 73 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি সমান a²/b ইন্টু √b² মাইনাস a²। দেখো এটা কিভাবে করবো। প্রথমে cos 73 ডিগ্রি a/b দিয়ে দিয়েছে, তার মানে 73 ডিগ্রির সাপেক্ষে 73 সাপেক্ষে আমরা ভূমি বলতে পারি এ কে আর অতিভুজ বলতে পারি বি কে। তাহলে এ কে দেখো আমরা ভূমি লিখেছি আর অতিভুজ লিখেছি বি কে। তাহলে আমাদের লম্ব বের করতে হবে, লম্ব বের করার সূত্র তোমরা জানো, √অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাই প্রথমে দুটোতেই কে আছে, তাই কেটাকে দেখো বাইরে রেখে দিয়েছি আর √এর মধ্যে b² মাইনাস a² করেছি। এবার চলে আসছি লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা টুকেছি। আমাদের 17 দিয়ে তো আমরা অঙ্ক করছি না, তাই 17টাকে আমরা পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করছি। 17কে পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করলে সাইন 73 ডিগ্রি হয়। তাহলে কোসেক 73, কোসেকের বাংলা তোমরা জানো যে লম্ব বাই অতিভুজ হয়, তাই এটা দেখো লম্ব বাই অতিভুজ লিখেছি, সরি ভূমি বাই অতিভুজ হয়। কোসেক মানে হচ্ছে না কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, সরি ভুল আমি বলে ফেলছি। কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, হ্যাঁ এবার ঠিক আছে, অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর সাইন তোমরা জানো যে লম্ব বাই অতিভুজ, মানে একে অপরের অপোজিট। তাই আমরা তাই করেছি, লসাগু করেছি, তার আগে কে গুলো কিন্তু কেটে দিয়েছি, হ্যাঁ কে এর কিন্তু এখানে অস্তিত্ব নেই, কে কেটে দিয়েছি। তাহলে এবার ক্রস গুণ করলে দেখবে এখানে √, দেখো রুট উঠে যায়, আর এই মাইনাসে প্লাস হয়, দেখো এখানে প্লাস রয়েছে, ঠিক আছে। তো এগুলো একটু ছোট ছোট ট্রিকগুলো একটু মনে রাখবে। তারপরে দেখো আমরা কি করব, এটা মুছে দিলাম। এবার লসাগু করার পর দেখো b² কেটে গেল, তাহলে পড়ে থাকছে a²/b √b² মাইনাস a²। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই আমরা প্রমাণিত লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমরা 13 দাগের অঙ্ক করব, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, দুটো থাকে একটা করতে হয়। 13 একটা বলছে একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 45 ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। তো এটা তোমরা বইয়ের একদম লাস্ট অঙ্কটা পাবে, ঠিক আছে। যারা বই করেছো তারা পারবে, আর যারা করনি বই তারা দেখে নাও যে এখানে একটা ফলক রয়েছে আর এখানে একটা ফলক রয়েছে। তো এই দুটো ফলক আমরা এখানে ছবিটা এইভাবে এঁকেছি, মাঝখান দিয়ে এটা উচ্চতা, এডিটা উচ্চতা যেটা আমরা এক্স মিটার ধরে নিয়েছি। তাহলে একটা 60 ডিগ্রি এখানে ধরা হয়েছে, একটা 30 ডিগ্রি এখানে ধরা হয়েছে। তাহলে প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে যেখান থেকে আমরা সিডির মানটা বের করতে পারি, প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব, ট্যানের সূত্র ফেলবো। ট্যানের সূত্র কি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে দেখো এখানে এডি, ঠিক আছে, এডিটা হচ্ছে লম্ব, আর তারপরে হচ্ছে ডিসিটা হচ্ছে বা সিডিটা হচ্ছে ভূমি। ট্যান 30 সাপেক্ষে আমরা ধরলে সিডির মানটা দেখো √3x পাই, এখানে দেখো পেয়েছি √3x। আর একইভাবে এই পাশে ত্রিভুজটা আমরা যদি ধরি যেটা এবিডি, এবিডি থেকে আমরা কি পাচ্ছি, ট্যান 60 ডিগ্রি যদি ধরি তাহলে লম্ব বাই ভূমি এডি বাই বিডি, তাহলে সেখান থেকে দেখো x/√3 আমরা পাচ্ছি। তাহলে বিডির মান পাচ্ছি x/√3 আর ডিসি বা সিডির মান পাচ্ছি √3x। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেটাকে 1000 মিটার আমরা বলতে পারি, ঠিক আছে। 1 কিলোমিটার, তো ব্যাপারটা বুঝবে, এখানের যে ফলকটা আর এখানে যে ফলকটা তার মাঝখানের ডিস্টেন্সটা কত, 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে তো আমরা জানি 1000 মিটার, তাই না। তাই আমরা পুরোটা 1000 মিটার বলতে পারি। তাহলে পুরোটা মানে কি, তার যোগফলটা। তাহলে যোগফলটা যদি 1000 মিটার হয় তাহলে এখানে দেখো এক্স কমন নেওয়া হয়েছে, তারপরে লসাগু করা হয়েছে, লসাগু করে তারপরে আমরা কি করেছি, সমাধান করেছি, ঠিক আছে। এখানে সমাধান করা হয়েছে, দেখো কাটাকুটি যাচ্ছে, তারপর আমাদের এটা এসছে। আচ্ছা 3 আর 1 এখানে 4 রয়েছে, 4টা দেখো আমরা নিচে নিয়ে চলে এসেছি, অর্থাৎ এই লাইনটা কি হয়েছে বলতো, 1000 গুণ 4/√3 করা হয়েছে, ঠিক আছে। 4টা নিচে এসছে, √3টা এই সরি 4টা √3টা উপরে গেছে আর 4টা নিচে এসছে। 4 দিয়ে এটা কাটাকুটি করলে আমরা জানি 4 × 25 = 100 হয়, অর্থাৎ 250 √3 অ্যান্সার আসবে।
তাহলে 250√3 দেখো অ্যান্সারে রয়েছে, এটাই হচ্ছে উড়োজাহাজের উচ্চতা। ঠিক আছে, লেখালেখিটা দেখে নেবে, লেখালেখিগুলো সব এখানে দেওয়া রয়েছে। এবার দেখো আমরা চলে আসছি হচ্ছে পরের অঙ্কটায়। পরের অঙ্কটাও বইয়ে রয়েছে, মাধ্যমিক 2009 এসছে। নদীর ধারে একটি পাম গাছ আছে, ওপারে ঠিক বিপরীত একটি খুঁটি মাটিতে পোতা রয়েছে। খুঁটি থেকে নদীর ওই পার বরাবর 7√3 মিটার দূরে এগিয়ে গেলে গাছটি গোড়া ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে দেখা যায়। নদীটি কত চওড়া? তাহলে কতটা চওড়া আমরা এখান থেকে বের করে নিতে পারবো, অর্থাৎ এবির মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। দেখো তাহলে এ হচ্ছে এখানে তাল গাছ রয়েছে, তাল গাছের অবস্থান, এর সোজাসুজি ওপারে বি হচ্ছে একটা খুঁটি, ঠিক আছে, বি সি দেখতে পাচ্ছ। তাহলে বি থেকে 7√3 মিটার সরে গেছে, এই দেখো এখান থেকে এতটা সরে, এটার মান হচ্ছে 7√3। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে 60 ডিগ্রি কোণ তৈরি করলে আমরা ট্যান মানে কি জানি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কিন্তু এই যে আমরা এখানে এ বিটাকে লম্ব ধরছি, ঠিক আছে, নিচে যেটা রয়েছে এটা কিন্তু লম্ব, ঠিক আছে, এটা কিন্তু লম্ব। কেন? কারণ আমরা জানি যেখানে কোণ তৈরি হয় তার অপোজিট দিকে লম্ব হয়। যেখানে কোণ তৈরি হয়, যেখানে কোণ তৈরি হচ্ছে তার অপোজিট দিকটাকে আমরা লম্ব বলি। তাহলে এখানে কোণ তৈরি হচ্ছে তার অপোজিট দিকটাকে আমরা এটাকে লম্ব বলি, আর 7√3টা হচ্ছে ভূমি বলি। ঠিক আছে, এটা নিয়ম কিন্তু একটু জেনে রাখবে। তাহলে এ বি বাই বিসি হচ্ছে এখানে, এ বির মান তো জানি না, বিসির মান 7√3। তাহলে এখানে দেখো √3 গুণ করলে কত হয়, শুধু 3 হয়, তাহলে 3 7 21। তাহলে এটা হচ্ছে 21 মিটার চওড়া। বোঝা গেল? এইভাবে তোমাদের এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করতে হবে। চলে আসছি আমরা এবার পরিমিতিতে আসবো। পরিমিতির অঙ্কগুলো দেখে নাও। প্রথম অঙ্কটা কি বলছে, প্রথম 14 দাগের একেটা বলছে একটি ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 30% কমানো হয় তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত। দেখো আমরা কি করছি, প্রথমে আগে এ সেমি ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে তার আয়তন হচ্ছে এ কিউব। 30% কমালে তোমরা সবাই জানো a মাইনাস এ ইন্টু 30%, এটাকে বিয়োগ করলে দেখবে 7a/10 সেমি আসছে। তাহলে ঘনকের আয়তন যদি আমরা বের করি, পরিবর্তিত ঘনকের আয়তন, তাহলে কিউব করে দাও। তাহলে 7-এর কিউব করলে হচ্ছে 343 a কিউব বাই 1000 ঘন সেমি। এবার এই দুটোর অনুপাত করে দাও, অনুপাত করে দিলে দেখো খুব সহজে অ্যান্সার চলে আসছে 1000:343। বোঝা গেল? লেখালেখিগুলো একটু দেখে নেবে। চলে আসছি 2 দাগের অঙ্কটায়। একটি নিরেট তামার ধাতব গোলকের ব্যাস 14 সেমি, ব্যাস বলেছে। ওই গোলকটি গলিয়ে 7 সেমি ব্যাস বিশিষ্ট কতগুলি ধাতব গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, দেখো কিভাবে আমরা করব। তাহলে এখানে 14 সেমি বলেছে, অর্থাৎ আমরা 14 এখানে তাহলে ব্যাসার্ধটা তো বের করে নিতে পারি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 14/2 সমান সমান হচ্ছে 7 সেমি। তাহলে 4/3 পাই আর কিউব, আর কিউব মানে হচ্ছে 7-এর কিউব করেছি। কটা গলানো যাবে দেখো এখানে বলে দিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, আরেকটা গোলকের ব্যাসার্ধ কিন্তু তোমাদেরকে বের করে নিতে হবে, যেটা 7/2 সেন্টিমিটার হবে। তাই 7/2 সেন্টিমিটার দেখো এটা দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে 4/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। 7-এর কিউব আমরা জানি 343 হয়, আর এখানে দেখো এখানেও 343 হবে, আর এখানে 2-এর কিউব রয়েছে কত, 8 হবে। তাহলে ইনটু দিয়ে ওপরে 8 চলে যাবে, তাহলে এটা কেটে গেলে 8টা তৈরি হবে। দেখো এখানে 8 রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু একটু বুদ্ধি করে করতে হবে, 8টা তৈরি হবে। এবার দেখো আমরা চলে আসছি পরেরটায়, 3 দাগেরটা, যে কোলাঘাট স্টেশনের সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙাকৃতি, ওপরের অংশ শঙ্কু আকৃতির। ভূমিতলের ব্যাস যদি 20 সেমি হয় আর চোঙাকৃতি অংশের উচ্চতা যদি 2.8 মিটার হয়, শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি, 1 ঘন সেমি লোহার ওজন 7.5 হলে লোহার স্তম্ভের ওজন কত। দেখো আমরা এখানে দিয়ে দিয়েছে, দেখো ভূমির ব্যাসার্ধ 10 সেমি, ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ এখানে আমরা বের করে নিলাম 10 সেমি, আর উচ্চতা 2.8, তার মানে আমরা এখান থেকে বের করে নিচ্ছি 280 সেমি। ঠিক আছে, 2.8 মিটারটাকে সেমিতে করতে গেলে 100 দিয়ে, এটাকে কি করতে হবে, মিটার থেকে সেমিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। আর ভূমির এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে, দেখো ভূমির ব্যাসার্ধ এই যে 20 সেমি বলেছে, তাই 20-র অর্ধেক করলে 10 হয়। এটা 20 ছিল, তাই 20-র যদি অর্ধেক করি তাহলে 10 হয়, তাই এখানে 10 সেমি করেছে। এবার আয়তনের সূত্র তোমরা জানো, পাই আর স্কোয়ার এইচ, মান বসিয়ে দিয়েছি। আবার দেখো শঙ্কু আকৃতির ভূমির ব্যাসার্ধ 10 সেমি, কেন, কারণ এটাও অঙ্কে বলে দিয়েছে। ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে
এই যে চোঙাকৃতি এবং ওপরে শঙ্কুর আকৃতি, এটা ভূমিতলের ব্যাস বলে দিয়েছে সেম। তাহলে এটা যদি সেম হয় তাহলে আমরা এখানেও বলতে পারি শঙ্কু আকৃতি, এটা 10 সেমি, উচ্চতা 42 সেমি। তাহলে এটা ধরেও তো আমরা এর আয়তনটা বের করতে পারি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাও করলাম। এবার এই দুটোকে যোগ করে দাও, দুটোকে যোগ করে দিলে দেখবে 22/7 আর 10 স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 294। এবার দেখো 1 ঘন রেসিমি লোহার ওজন আমরা জানি 7.5 গ্রাম, অর্থাৎ 75/10 গ্রাম। ঠিক আছে, এটা আমরা করে নিলাম। এখানে দেখো অঙ্কটা বলে দিয়েছে যে 1 ঘন সেমিতে 7.5 গ্রাম, 7.5 গ্রাম মানে আমরা জানি 75/10 গ্রাম, মানে পয়েন্ট টোটাল একটা 10 হয়। এবার কি করব, এটার সাথে জাস্ট গুণ করে দেবো 75/10, মানে যেটা বেরিয়েছিল তার সাথে গুণ করে দেবো। আর যদি আমরা কেজিতে করি তাহলে সেটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমরা কেজিতে বের করছি। তাই এই পুরোটা সমাধান দেখো তোমরা নিজেরা করতে পারো বা কাটাকুটি এখানে নিজের থেকেও করতে পারো। যেমন এখানে 1টা 2টো শূন্য কেটে যাচ্ছে, 1টা 2টো শূন্যর সাথে, তারপরে আরো কাটাকুটি যাচ্ছে, দেখে নিতে পারো 7 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 7 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি, 7 দিয়ে করলে এটা হচ্ছে 4 7 28 আর 7 2 14, 42 হচ্ছে। এটা দেখো 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 11 2 22 আর এটা হচ্ছে 5 2 10, 5 দিয়ে যাচ্ছে, এটা 5 15 75। ঠিক আছে, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, সরি 5 3 5 15, আর 5 দিয়ে যাচ্ছে 5 2 10, আবার 2 দিয়ে যাচ্ছে, এটা কত হবে 21। তাহলে এই সংখ্যাগুলো যদি গুণ করে দাও তাহলেই কিন্তু অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তো কাটাকুটি একটু নিজের দায়িত্ব করবে। ঠিক আছে, এটা নিজের দায়িত্ব করে নেবে। এটা কিন্তু ফাইনাল অ্যান্সার আসছে হচ্ছে 693 কেজি। ঠিক আছে, কাটাকুটিটি কিন্তু একটু নিজেদের এতে করতে হবে। ঠিক আছে, তাহলে 693 কেজি আসছে। এখানে কাটাকুটিটা দেখতে যেও না, কারণ এখানে একটু প্রবলেম রয়েছে, তো এটা তোমরা একটু নিজেরা করে নিও কাটাকুটিটা। এবার চলে আসছি আমরা, দেখো 15 দাগের 1-এরটায় বলছে যে বিভাজনে যৌগিক গড় 28.8 হলে অনুক্ত পরিসংখ্যাটা নির্ণয় করতে বলেছে, মানে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে কিভাবে করব দেখো, এখানে রয়েছে, আমি পুরো করে দিয়েছি। এটা প্রথমে আগে ছকটাকে সাজিয়ে নেবে, শ্রেণী 0 থেকে 10, তারপরে 4 6, এটাকে কে ধরে নিচ্ছি। ঠিক আছে, কারণ জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্নটাকে কে ধরে নিচ্ছি। তাহলে শ্রেণী মধ্যক তোমরা জানো এক্সআই কি করে বের করতে হয়, এক্সআই বের করতে হয় এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়, এরকম করে করে এটা আসছে। এটার সামেশন বের করতে হবে, সামেশন মানে হচ্ছে যোগ। তাহলে সামেশন দেখো ভালো করে, সামেশন এফআই এক্সআই বের করলে সবকটাকে যোগ করেছি, কিন্তু যেটা 35 কে আছে সেটাকে যোগ করিনি। ঠিক আছে, কারণ ওটাকে যোগ করা যায় না। এই পাশেও তাই, বাকি সংখ্যাগুলোকে যোগ করেছি কিন্তু কেটাকে যোগ করা যায় না, তাই কে রেখেছি। এবার আমরা সূত্র জানি যে এক্স বার সমান সমান সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও, আমি আর বলছি না। এখান থেকে কে এর মান বেরিয়ে যাবে দেখো 10। ঠিক আছে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের মানটা 10 বেরোবে। ঠিক আছে, ক্যালকুলেশন কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলি যে একটু নিজেদের দায়িত্বে করতে হবে। ঠিক আছে, হুবহু কপি পেস্ট করলে কিন্তু কিছু শিখবে না তোমরা। এবার দেখো এখানে সেকেন্ড অঙ্কটা দিয়েছে মধ্যমা নির্ণয় করতে হয়। তাহলে মধ্যমা নির্ণয়টা কিভাবে করব দেখে নাও, খুব সহজ। এটাও ছক করে দিয়েছি, দেখো এক্স বলেছে, এফ বলেছে, আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক হিসেবে আমরা কি করেছি, প্রথমে 3টা 3 লিখেছি, তারপরে 3 আর 10 যোগ করে দেখো 13, 13 আর 6 যোগ করে দেখো 19, 19 আর 7 যোগ করে দেখো 26, 26 আর 5 যোগ করে দেখো, 26 আর 5 যোগ করলে এখানে কত হয় 26, 27 28 29 30 31, এটা 31 হয়, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা 31 হবে। ঠিক আছে, তাহলে 26, আচ্ছা একবার ভালো করে দেখে নিই, 13 14 15 16 17 18 19 19 20 21 22 23 24 25 26, 26 আর 5 হচ্ছে 31। তাহলে 31কে যদি আমরা করি, এটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, 31 যোগ 1/2 যদি আমরা করি তাহলে কত হয় 31 32, মানে 16তম পদ বেরোবে। তাহলে 31 আর 1 মানে 32কে 2 দেওয়া গেলে 16তম পদ, 16তম পদ মানে হচ্ছে 19-এর মধ্যেই রয়েছে, 19-এর মধ্যে 16তম পদ রয়েছে, অর্থাৎ 20 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কিন্তু ঠিক আছে। ঠিক আছে, 20তম পদ হচ্ছে এখানে, এই সরি 16তম পদ রয়েছে, 16তম পদ। ঠিক আছে, এটা 15তম পদ হবে না, এটা 16তম পদ হবে। 16তম পদে আমরা 20 দেখতে পাচ্ছি, তাই 20 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। একটু মিস্টেক হয়ে গেছে এটা। হ্যাঁ,
এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান এই ছকটার বের করতে বলেছে। তো আমরা কি করব, প্রথমে শ্রেণীর সীমানা বের করে নিলাম। এক করে গ্যাপ আছে, তাই শ্রেণীর সীমানা আগে বের করে নিতে হয়। এক করে গ্যাপ থাকলে 44.5, 54.5। এবার দেখো যেটা সব থেকে বড়, 32 সব থেকে বড়, সেটাকে আমরা F1 ধরি, তার ওপরেরটাকে F0 ধরি, তার নিচেরটাকে F2 ধরি। আর এখানে F1 এর যে প্রথম যে সংখ্যাটা, এই যে দেখতে পাচ্ছ প্রথম যে সংখ্যাটা, এটাকে আমরা L ধরি। আর H ধরি হচ্ছে ডিস্টেন্সটাকে, তার মানে কত করে ডিস্টেন্স রয়েছে, 10 করে ডিস্টেন্স রয়েছে, সেটাকে H ধরি। এবার মেন সূত্র তোমরা আশা করি সবাই জানো। দেখো প্রথমেই বলে রাখছি, অঙ্কগুলো বইয়ের অঙ্ক শেষ না করে প্রশ্ন বিচিত্রা কিন্তু করো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আগে বইয়ের অঙ্ক শেষ করার চেষ্টা করো। আর যারা বাড়িতে হোমওয়ার্ক দিয়েছে স্যাররা, তোমরা যে কোচিংয়ে পড়ো বা প্রাইভেট টিউশন পড়ো, তারা হয়তো হোমওয়ার্ক দিয়েছে তোমাদের প্রাইভেট টিচার, সেইটার চক্করে বাঁচার জন্য হয়তো আমার ভিডিও দেখছো, তারা কিন্তু খুব বিপদে পড়বে। কারণ তারা হয়তো দেখে দেখে টুকে দেবে, স্যারের কাছে গিয়ে ভালো সাজবে যে স্যার সব অঙ্ক পেরেছি, তারা কিন্তু খুব বিপদে পড়বে। ঠিক আছে, কারণ অঙ্কগুলোর আমি অনেক ক্যালকুলেশন করে দিচ্ছি না। এবার স্যার যদি ঘুরিয়ে প্রশ্ন করে যে এটা কিভাবে হয়েছে, তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। তাই আমি শুধুমাত্র তাদের জন্যই অঙ্ক করাচ্ছি যারা অঙ্ক কিছু শিখতে চায়, কিছু করতে চায়। ঠিক আছে, নিজে নিজে হয়তো করেছে কিন্তু আটকে গেছে, তাদের জন্য কিন্তু অঙ্ক বেস্ট হবে। কিন্তু তাদের যাদের হোমওয়ার্ক দিয়েছে বা যারা দেখে দেখে টুকে করে নিয়ে চলে যাচ্ছে আর খুব ভালো সাজছে স্যারের কাছে, তারা কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক বিপদে পড়বে। ঠিক আছে, কারণ মাথায় রাখবে শর্টকাট প্রসেসের কিন্তু কোনো কোনো কিছু মানে ভালো রেজাল্ট হয় না বা ভালো ফল হয় না। যাই হোক, এবার সব কটার মান এখানে বসিয়ে দাও। মান বসানো হয়েছে, দেখো এল এর মান 74.5, তারপরে 32, F1 এর মান, F0 এর মান 19, এটাকে গুণ করা হয়েছে, তারপরে দুটো বিয়োগ করা হয়েছে। এটা করে দেখবে ক্যালকুলেশন এরকম আসছে, ক্যালকুলেশন এরকম এসে তারপরে দেখবে একটা অ্যান্সার আসছে 78.44। ঠিক আছে, এটা আসন্ন মানে আসবে কারণ পয়েন্ট দিয়ে চলতে থাকবে, তাই আমরা এটা আসন্ন মানে করে রেখেছি। ঠিক আছে, তাহলে গেল হচ্ছে সংখ্যাগুরু মান করিয়ে দিলাম। তাহলে সমস্ত অঙ্কই কিন্তু করিয়ে দিলাম 5 দাগ থেকে পুরো 15 দাগ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি কিন্তু বড় অঙ্কগুলো প্রপারভাবে বোঝাই না, অনেকে হয়তো আমাকে জাজ করতে পারে যে স্যার আপনি যাতা করে বুঝিয়ে বেরিয়ে যাচ্ছেন। তো সে জাজ তোমরা করতে পারো, বোঝা গেল। আমার যদি প্রপার অঙ্ক দেখতে চাও তাহলে লাইভ ক্লাসে জয়েন করো, আমি কেমন অঙ্ক করাই, বা অন্য কোনো ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেমন অঙ্ক করাই। প্রশ্ন বিচিত্রা আমি কিন্তু তোমাদের জাস্ট তোমরা বড় প্রশ্ন চাও বলে আমি কিন্তু এরকম ওপর বুঝিয়ে করিয়ে দিই। ঠিক আছে, কারণ এইগুলো ভিডিও করতে তো অনেক সময় লাগবে, আর একটা ভিডিও দেখা গেলো 2 ঘন্টার ভিডিও হলো, কেউ দেখবেও না। আমি জানি অনেকে স্কিপ করে করেই দেখছে। ঠিক আছে, তো আমি তার জন্যই অনেকটাই ওপর বোঝানোর চেষ্টা করে বুঝিয়ে দিই। ঠিক আছে, প্রপার যদি আমার কাছে অঙ্ক শিখতে চাও তাহলে অবশ্যই শর্ট কোশ্চেনগুলো দেখো বা অন্য কোনো ম্যারাথন ক্লাসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কিরকম অঙ্ক করাই। ঠিক আছে, তো যাই হোক, যারা যারা এই অঙ্কগুলোর পিডিএফ নেবে বা আমার কাছে যদি পড়তে চাও, তাহলে অবশ্যই তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপটা তোমরা পেয়ে যাবে হচ্ছে কোথায়, পার্থসগ্রাম ক্লাস প্লে স্টোর থেকে পেয়ে যাবে। এখানে পিডিএফও পাবে। ঠিক আছে, পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো। এছাড়াও তোমরা যদি কেরিয়ার রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করো যে স্যার মাধ্যমিকের পরে কী নিয়ে পড়লে ভালো হয়, তাহলে সেটা অবশ্যই কিন্তু তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো বা মেসেজ করতে পারো। ঠিক আছে, আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবং যারা পারচেস করতে প্রবলেম ফেস করছো বা নেবো কি নেবো না কিছু ডাউট রয়েছে, তারা অবশ্যই এখানে কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও এই নাম্বারে। ঠিক আছে, তারা জয়েন হয়ে যেতে পারবে আমার কাছে অনলাইন পড়ার জন্য। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।